স্টুডেন্ট তারা সফল হয়েছে। আমাদের ইচ্ছে ছিল যে আরো ভালোভাবে ব্যাপারটা করার, কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে আমরা যতটা সম্ভব অ্যারেঞ্জ করতে পেরেছি। তারা তোমাদের মতোই একটা সময় ছিল, তাদের একটাই ব্যাপার ছিল, তারা ডেডিকেটেড ছিল, তাদের হার্ড লেবার, তাদের পরিশ্রম এবং তাদের যে অধ্যবসায়, সেই সবটা নিয়ে তারা আজকে সাকসেস পেয়েছে। রিসেন্ট যে পরীক্ষাটি হয়ে গেল, যেটা রিক্রুটমেন্ট মানে রেজাল্ট এলো, সেখানে এক্সাইজ কনস্টেবল একটা খুবই ভালো চাকরি, সেই চাকরিতে আমাদের সফল হয়েছে আমাদের অত্যন্ত প্রিয় কয়েকজন স্টুডেন্ট। তাদেরকে আজকে আমরা এই তোমাদের সামনেই একটু সম্বর্ধনা দেব। এটার তাদের যে সফলতা, সেটা কোনো ছোট্ট অনুষ্ঠান বা কিছু কথা দিয়ে সেটাকে কোনো অবস্থাতেই ক্যাপচার করা সম্ভব নয়, কারণ তারা যে লড়াই, যে জেদ, যে অধ্যবসায় দিয়ে সাকসেস পেয়েছে, সেটা আমাদের প্রত্যেকের কাছে শেখার আছে। তাই আমি চাইবো তাদেরকে তোমাদের সামনে, কারণ আজকে তারা যে সম্মানটা পাচ্ছে, তারা যে চারদিকে যে খ্যাতি পাচ্ছে, আমরা চাই তোমরাও একদিন পাও। আমরা তাদের কাছ থেকে কিছু কথাও শুনবো, তাদের মোডাস অপারেন্ডি কি ছিল, কিভাবে তারা এগিয়ে গেছে, যে কারণে আজকে তাদের সফলতা এসছে। আমি এই পুরো ব্যাপারটা হয়তো আলাদাভাবে করতে পারতাম, কিন্তু আমি চাইলাম তোমাদের সামনে যাতে তোমরাও মোটিভেট হতে পারো। তো সেই জায়গা থেকে আজকের আমাদের যে মূল অনুষ্ঠান, সেটা আমরা শুরু করব। এটা কোনো আনুষ্ঠানিকতা নয়, একদম কমপ্লিটলি আন্তরিকতার একটা অনুষ্ঠান, এটা ভালোবাসার অনুষ্ঠান। তোমাদের সামনে এটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমরা মোটিভেট হও, কারণ তারা আজকে যে জায়গাটা পেয়েছে, একদিন তোমরাও পাবে এই আশা রাখি। এবং আমি একটা সাবজেক্ট পড়াই, বাকি সাবজেক্টের প্রিপারেশন, শুধু তো আর ইংলিশ নিয়েই কম্পিটিটিভ এক্সাম হয় না, বাকি সাবজেক্টের প্রিপারেশন সবটা তারা বলবে যে কিভাবে নিয়েছে, তারা তোমাদেরকে মোটিভেট করবে, একটা রাস্তা দেখাবে। সেই জন্যই আজকের এই প্রোগ্রাম আমরা রেখেছি। আমি ডেকে নেব তাদের তিনজনকে, পীযূষ, ভাই ননি, আমাদের মৃণাল। এসো। পীযূষ চলে এসো। পীযূষকে আমাদের, ঠিক আছে, আমাদের ভাই শুভ, পীযূষকে সবাই মিলে হাততালি। মৃণাল আসছে। ডেকে নেব ননিকে, আমাদের ননি গোপাল ভাই। যদি তোমরা একটু তোমাদের অভিজ্ঞতাটাকে শেয়ার করো। আমাদের ভাই পীযূষ খুবই ডেডিকেটেড, খুবই অধ্যবসায়ের সাথে সে প্রিপারেশন নিত। সবসময় একটা তার ছিল যে কিভাবে নতুন কিছু। ধন্যবাদ জানাই, তিনি যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, আজকে আমরা এই সফলতার যে শিখরে পৌঁছাতে পেরেছি, স্যারের অবদান আমরা কখনোই, স্যারের অবদানকে আমরা ইয়ে করতে পারি না। স্যার আমাদের পাশে থেকে যেন আমাদের সবসময় মোটিভেট করেছেন। স্যার আমার যে কোনো ডাউট, আমাদের যখনই সমস্যা হতো, স্যারকে আমরা হোয়াটসঅ্যাপে সবসময় পেতাম, বা ফোনে স্যার আমাদেরকে বলতেন যে আমাদের সাথে স্যার যে কোনো ডাউট থাকলে আমাকে ক্লাসের মধ্যে স্যার আমাদের ক্লিয়ার করে দিতেন। তাছাড়াও স্যার আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। তিনি আমাদেরকে, আমরা যে বিষয়ে নোটস বানিয়ে দিতে বলতাম, স্যার আমাদের সেই বিষয়ে নোটস আনার এবং ইউটিউবে ক্লাস দিয়ে আমাদেরকে অনেক সাহায্য করেছেন স্যার। তা সেই জন্য স্যারকে আমি মন থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং আগামী দিনেও স্যার যেন আমাদের এভাবে আমাদের পাশে থাকেন, আমাদের এরকমভাবে স্যার উপকার করেন। স্যারের কাছ থেকে আমরা যখন কম্পিটিটিভ প্রিপারেশন শুরু করি, তখন আমরা এমনি ইংরেজি যেরকম আমরা স্কুল থেকে যেরকম প্রথাগত বিদ্যা পড়তাম, সেরকমভাবেই পড়তাম। কোনো কম্পিটিটিভের কোনো স্পেশাল আমাদের গাইড থাকে, তাই আমরা এমনি একটা নোটের খাতা তৈরি করে সেখান থেকে পড়তাম। আর এসপি বক্সি বই সবাই বলতো যে এই বইটা পড়ো, এখান থেকে পাবে সাফল্য, এটা পড়লে ভাব হয়ে যাবে। তো এসপি বক্সি বইটা থেকে আর কি পড়তাম, সেরকম কোনো গাইড থাকেনি। তারপর স্যারের যখন ডেমো ক্লাস দেখলাম যে
আর যখন আমি 2018 কনস্টেবল মেন দিয়েছিলাম তখন আমি দেখলাম যে যে ইংলিশ বিষয় আর অঙ্ক দুটো হচ্ছে কম্পিটিটিভ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটি বিষয়ে যদি ভালো নলেজ না থাকে তাহলে কিন্তু কোনো দিনেই তোমরা এই জেনারেল নলেজ বা এইসব তুমি পড়েও তুমি কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে পারবে না। তাই আমি ইংলিশ আর অঙ্কের পেছনে খুব ভালো মানে নিজের মানে অধ্যবসায় দিয়ে শুরু করলাম। আর তার আমার শুরুতে কৃষ্ণেন্দু স্যারকে আমি পেয়েছিলাম, তার ডেমো ক্লাস দেখে আমার খুব ভালো লেগেছিলো যে স্যার পারবে। তো স্যারের কাছে যদি আমরা আসি তাহলে আমরা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে পারবো। তো স্যারের কাছে দীর্ঘদিন ক্লাস করেছি। এছাড়াও অঙ্কের আমার স্পেশাল গাইড ছিল। অঙ্ক ইংরেজি দুটো বিষয়কে আমি খুব গুরুত্বপূর্ণ দিয়ে আমি রেখেছিলাম। আর আমি দিনে অঙ্ক আমি প্র্যাকটিস করতাম, খুবই প্র্যাকটিস করতাম। যখন আমার অঙ্ক দেখলাম দুর্বলতা ছিল, আমি অঙ্ক মানে আন্দাজে করতাম আর কি, যে এটা 16 হতে পারে, এটা 10% হতে পারে, এরকমভাবে অঙ্ক করতাম। তারপর দেখলাম যে না, অঙ্কের যদি কোনো স্পেশাল গাইড না নিই অঙ্ক আমার হবে না। আমি কম্পিটিটিভ এক্সাম বারবার দেবো, বারবারই ফেল করবো। তারপর অঙ্ক স্পেশাল একটা গাইড নিয়েছিলাম। আর স্যারের কাছে আসার পর থেকে স্যার আমাদের যেভাবে তিনি গাইড দিয়েছিলেন, স্যারের কাছ থেকে আসার পর ইংরেজি বিষয়ের যে তিনি গোড়া থেকে শুরু করেছিলেন আমাদের সব। তারপরে ইংরেজি বিষয়ে আমি বাড়িতেও অনেক প্র্যাকটিস করতাম, স্যারের প্র্যাকটিস সেটগুলো করতাম। আর টেক্সট বুক থেকে আমি অনেক প্র্যাকটিস সেট করেছিলাম। আর পরীক্ষার আগে প্রায় 1 মাস শুধু প্র্যাকটিস সেটই করেছি। প্রতিদিন প্রায় 90 নম্বরের সেট প্রতিদিন নিজে বাড়িতে প্র্যাকটিস করতাম, অনলাইনে করতাম, অফলাইনে করতাম। 2018 কনস্টেবল মেনে আমার অনেক কম নাম্বার ছিল, 29-এর মতন পেয়েছিলাম। তো আমি সেখানে ফেল করেছিলাম। তারপর 2019-এ আমি প্রিলিতে যখন আমি ফেল করি, তখন প্রিলিতে আমার ওএমআর সিটে ভুলে গেছিলো আর কি। তারপর থেকে একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। ভাবলাম যে আর আমার হয়তো হবে না, সেখানে ছেড়ে দেওয়ার মতন পরিস্থিতি ছিল। কিন্তু সেখান থেকে আমি সেই পরিস্থিতি কাটিয়ে এসে তারপর আমি 2020 সাল থেকে নতুনভাবে প্রিপারেশন শুরু করি। আর অঙ্ক আর ইংরেজির জন্য স্পেশাল গাইড নিই। তার জন্য তারপর আমি দীর্ঘদিন করোনা থাকার পর প্রিপারেশানে অনেক আমাদের ক্ষতি হয়েছিল, যে ভেবেছিলাম যে আর হয়তো হবে না, আমাদের পরীক্ষা হবে না। ডিপ্রেশনের মধ্যে সবাই আমরা ভুগছিলাম পরীক্ষার ডেট নিয়ে। কিন্তু প্রিপারেশানটা ঠিকঠাক রেখেছিলাম, রেগুলার পড়াশোনা করতাম। কৃষ্ণেন্দু স্যারের টিউশন, জল ঝড় বা বন্ধ যে কোনো জিনিস আমরা অমান্য করে আমরা 3 বন্ধু চলে আসতাম। আমাদের এক বন্ধুর হয়নি, সে এখনও দুঃখ প্রকাশ করে যে কিছুটা নম্বরের জন্য আমি পারিনি। সেও তো যোগ্য ছিল এই পোস্টের জন্য, সে হয়তো পারেনি কোনো একটা নম্বরের জন্য। আর আমাদের দুই বন্ধু আমাদের হয়েছে, জুনিয়রের হয়েছে, আরও আমাদের প্রাইভেটের টিউশনের অনেকের হয়েছে। সেই জন্য আমরা মানে সব কিছু উপেক্ষা করে, আর বাড়ির পাশে অনেকেই অনেক ডিমোটিভেট করতো, বলতো যে হবে না, এই সরকার চাকরি দেবে না, অনেকে অনেক রকমভাবে ডিমোটিভেট করতো। কিন্তু আমরা সেই সমস্ত কিন্তু অগ্রাহ্য করেই স্যারের প্রাইভেট রেগুলার আসতাম। আর আমাদের পড়াশোনাটা স্টাডি চালিয়ে রেখেছিলাম। কিন্তু দীর্ঘ 1 বছর পর আমাদের পরীক্ষাই ছিল, যেখানে মাঠ হওয়ার 1 মাস পরে হবে, 1 মাস বা 1.5 মাস পরে পরীক্ষা হয়। আমরা রেগুলার স্টাডি চালু রাখার জন্য। আর তারপর আমাদের পরীক্ষা যখন হলো, দেখলাম যে সব কিছু আমাদের পাড়ার মধ্যে এসছে। স্যার আমাদের যে বিষয়গুলো আমাদের এসেছে পরীক্ষাতে, সেগুলো স্যার আমাদের ভালোভাবে করিয়েছেন। তাই স্যার তারপর আমরা দেখলাম যে পরীক্ষায় খুব একটা ভালো স্কোর হচ্ছে। তখনই বুঝতে পেরেছিলাম যে এই চাকরিটার জন্য আমি ডিজার্ভ করি, আর এই চাকরিটা আমি পাবো। আর পরীক্ষা হল থেকে বেরোনোর পরে মনের মধ্যে একটা কনফিডেন্স এসেছিলো। তখন তারপর আমি দেখলাম যে বাড়িতে এসে মিলানোর পরে দেখলাম যে খুব ভালো পরীক্ষা হয়েছে। তখনই তারপর থেকে আমি WB পরীক্ষাটাও দিয়েছিলাম এক্সাইজের পরেও, সেটাও খুব ভালো পরীক্ষা হয়েছে। কারণ প্রিপারেশানটা একটা লেভেল পর্যন্ত নিয়ে গেছিলাম। সেই লেভেলের পরও তখন আমার মধ্যে একটা কনফিডেন্স ছিল যে কোনো পরীক্ষা আমি ক্র্যাক করতে পারবো। তখন এরকম একটা পরিস্থিতির মধ্যে এসেছিলাম। সেই পরিস্থিতি স্যার আমাদের, তার জন্য আমার ইংরেজি বিষয়টা খুব হেল্প করেছে। ইংরেজি বিষয়ে আমি এতটাই মানে ইংরেজি বিষয়টাকে অধ্যয়ন করেছিলাম, আমার অঙ্ক ইংরেজি, এই বিষয়গুলো আমাকে কম্পিটিটিভ পরীক্ষায় আমাকে খুব সাহায্য করেছে। তার জন্য স্যারকে, আমার অঙ্কের স্যার এবং আমার ইংরেজি স্যার দুজনকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তারা আমাকে যে এভাবে সাহায্য করেছে তার জন্য স্যারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এইটুকুই বলে আমি করতে চাই। ভাই মৃণাল কিছু বলবে? কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে স্ট্র্যাটেজি, ঠিক আছে? তাই সেই স্ট্র্যাটেজি কীভাবে করবো সেটা প্রথম আমি শিখি কৃষ্ণেন্দু স্যারের কাছে। তাই জন্য স্যারকে প্রথমেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। এক্সাইজ মেনে ছিল এমন একটা এক্সাম যেখানে 30 নম্বরের ইংলিশ ছিল, তাই এক্সামটি খুব ভালোভাবে ক্র্যাক করার জন্য ইংলিশ ছিল খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই ইংলিশেরই যে কীভাবে স্ট্র্যাটেজি হবে, তার যে কীরকম প্ল্যানিং হবে, সেটা স্যারের করানো ড্রিল বা বাহুগুলি সেট, ব্রেন স্টর্মিং সেট, এইসব যে সেটগুলো স্যার করাতেন, তার ফলে পরীক্ষা দেওয়ার জন্য নিজের মধ্যে একটা আলাদা আমার মধ্যে কনফিডেন্স তৈরি হয়। এবং যে কোয়েশ্চেন কীরকম আসতে পারে এবং যে
ম্যাক্সিমাম যে 30-এর মধ্যে 30-এই তোলা যাওয়া সম্ভব সেটাই স্যার প্রথম আমাকে শিখিয়েছিলেন। এবং আমি তার সুবাদে আমি 30-এর মধ্যে 29 স্কোর করি ইংলিশের ওপর। এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, ম্যাথ আছে, জিকে আছে, জিআই আছে, সেগুলো আমি বাড়িতে প্র্যাকটিস করতাম, ঠিক আছে। কিন্তু যে বাকি থাকলেও যে 30 নাম্বার ইংলিশ ছিল সেটা ছিল খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই ইংলিশটি যে কীভাবে তার যে প্ল্যানিং বা স্ট্র্যাটেজি, পরীক্ষা তো সবাই দিচ্ছে, কিন্তু এই যে প্ল্যানিং এটাই মানে একজনকে আরেকজনের থেকে আলাদা তৈরি করে, তার যে স্ট্র্যাটেজি, তাই স্ট্র্যাটেজি খুব ইম্পর্টেন্ট। আর সেটাই আমি স্যারের কাছ থেকে শিখি এবং এই আমার সাফল্যের জন্য স্যারের অনেক অবদান আছে। তাই আমি স্যারকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখন শেষ করি। ভাই মণিগোপাল সে কিছু বলবে। স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই, কারণ আমরা এতদিন বিগত 2 বছর স্যারের কাছে পড়েছি, অনেকদিন ধরে 2 বছরের বেশি হবে হয়তো। তো আমরা লকডাউনের সময় আসতাম স্যারের কাছে টিউশন, তখন প্রথমে স্যারের ডেমো ক্লাস দেখি এবং ডেমো ক্লাস দেখে বুঝতে পারি যে তখন পীযূষ, আমি আর কার্তিক 3 জন এসেছিলাম একদিন ডেমো ক্লাস দেখতে, এবং তারপর বুঝতে পেরেছিলাম যে স্যারের পড়ানোটা খুব ভালো লেগেছে। তারপর থেকে পুরোপুরি আসতে শুরু করি বরাবরই, কোনোদিন খুব কম মিস ছিল আমাদের। হ্যাঁ, খুব ভালোভাবে আমরা ওই জন্য প্রিপারেশান নিতে পেরেছিলাম। আর বেশি কিছু বলবো না, স্যারকে ধন্যবাদ জানাবো এবং বক্তব্য শেষ করবো। একটাই কথা বলার, তারা বললো স্যারের অনেক অবদান, সব থেকে বড় অবদান হচ্ছে তাদের নিজেদের। কারণ এটা সত্যি কথা বলতে কি, তাদের যে অধ্যাবসায়, তাদের যে পরিশ্রম, সেই সবটাই তাদের সফলতার একটা সব থেকে বড় কারণ। তারা বলবে এটা তাদের মানে মহানুভবতা, কিন্তু আমি যেটা বলবো যে কোনো স্যারেই কিছু করতে পারবে না যতক্ষণ না তুমি নিজে সচেতন হবে। কারণ দিনের শেষে পরীক্ষাটাও তোমাকে দিতে হবে, প্রিপারেশনও তোমাকে নিতে হবে, সবটা নিয়ে তুমি। অ্যাজ এ টিচার আমার কাজ কি? তুমিই বাসের ড্রাইভার, তুমিই সব কিছু, আমি হচ্ছি জাস্ট হেল্পার। তোমার এই আলোর পথের যাত্রায় আমি হয়তো তোমার পাশে একজন সাথী হয়ে থাকবো, যে তোমার সাফল্যে অবশ্যই আমার মনের ভেতরে একটা সৃষ্টি সুখের উল্লাস অনুভূত হবে। এটা অনেক বড় পাওয়া। তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং আমরা চাই তোমাদের সামনে একদম ক্লাসের মধ্যে আমরা ব্যাপারটা করতে চাইলাম যাতে তোমরা মোটিভেট হও। যদি তোমাদের কারো কোনো স্ট্র্যাটেজি নিয়ে তাদের কাছে কোনো প্রশ্ন আছে যে কিভাবে কোন সাবজেক্ট নিয়ে, তাহলে বলতে পারো। যদি কারো কোনো কোয়েরি আছে, কোনো প্রশ্ন আছে, এনিওয়ান বলো, কি প্রবলেম, কি কোশ্চেন? স্ট্র্যাটেজিটা, পড়ার স্ট্র্যাটেজিটা যদি একটু বলো, মানে অল সাবজেক্ট সারাদিন কীভাবে? হ্যাঁ, স্যার যে টপিকগুলো আমাদের পড়াতেন, স্যার যে হ্যাঁ অল সাবজেক্ট, মানে আমাদের প্রথমত আমি ইংরেজিটা বলছি। স্যার যে টপিকগুলো আমাদের পড়াতেন, তো টপিকের মধ্যে আমরা হয়তো কোনোদিন একটা পরীক্ষা দিল যে আজকে প্রোনাউনের পরীক্ষাটা হবে। তো প্রোনাউনের পরীক্ষার থেকে আমরা কি করতাম, যে প্রোনাউনের পরীক্ষাটা আজকে হবে, তো প্রোনাউনের যত রকম কোশ্চেন আছে, কত রকমের কোশ্চেন আমরা খুব ভালোভাবে আমরা ইউটিউব থেকে বা কোনো বই থেকে, হ্যাঁ, এই প্রোনাউনের বিষয়টাকে পুরোপুরি ক্লিয়ার করে আসতাম করতাম, যাতে করে আমাদের সুবিধা হতো। স্যার 25টা বা 30টা কোশ্চেন আমাদের প্রোনাউন থেকে দিত, তো আমাদের পুরো প্রোনাউনটা আমাদের ক্লিয়ার হয়ে যেত। তো এইভাবে প্রত্যেকটা মানে চ্যাপ্টার বা সাবজেক্টকে ক্লিয়ার করলে অটোমেটিক্যালি এটা ভিত তৈরি হয়ে যাবে তখন। প্রতিটা সাবজেক্টেই সমান গুরুত্ব সহকারে পড়তে হবে প্রথম কথা। কারণ তুমি যদি ভাবো যে তোমার একটা সাবজেক্টে তোমার স্ট্রং জোন, তুমি সেটা দিয়ে তুমি ক্র্যাক করে দেবে, এটা সম্ভব না, ইম্পসিবল, ঠিক আছে। 30-এ 30 মানে বা 20 যতই থাকুক, সেটা মানে ফুল স্কোর করা সম্ভব না। সম্ভব হতে পারে কারো ক্ষেত্রে রেয়ার বা এক্সেপশনাল, ঠিক আছে, কিন্তু এভারেজ সবার ক্ষেত্রে আমি বলবো ইন জেনারেল যেটা সম্ভব নয়। তাহলে প্রতিটা সাবজেক্টে সমান গুরুত্ব সহকারে করতে হবে। এরপর কারো একটা স্ট্রং জোন থাকে, সেটা সে আলাদা তার কেস থেকে অ্যাডভান্টেজ তুলবে, সেটা ঠিক আছে। কিন্তু প্রথম কথা বলছি, ইংলিশে যেমন সবাই আমার বন্ধুরা বললো যে ইংলিশে যে স্যার যেগুলো পড়াতেন সেগুলো খুব ভালোভাবে, যে পুরো মানে একদম সবসময় মাথার মধ্যে রাখতাম। আমি কোনো একটা জিনিস, আমার কোনো সিঙ্গেল জিনিস কোনো প্রবলেম হতো না। বা ইংলিশে যতগুলো স্যার এক্সাম নিতেন প্রতি উইকলি, মান্থলি, সেগুলো সব আমি খাতায় লিখে রাখতাম। এবং প্রতি ডে টু ডে ক্লাসের তো সব একদম আপ টু ডেট থাকতোই। ইভেন ওই ড্রিল প্লাস মান্থলি এক্সাম প্লাস স্যার অনেক সময় অনলাইন এক্সাম নিতেন, সেগুলো সব আমার খাতায় তোলা আছে আজ অবধি, ঠিক আছে। আর তারপরে হচ্ছে ম্যাথ মেন ব্যাপার হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে। এখানে খুব বেশি যে হাইফাই ম্যাথ ওইসব কিছু ব্যাপার নেই। তুমি যেই বইটা করছো সেটাকে ভালোভাবে আগে কমপ্লিট করো, তারপর অন্য বই ধরো, ঠিক আছে। মানে একটা বই নিট অ্যান্ড ক্লিন পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে, এবং সেখান থেকে তুমি যে কোনো সময় যে কোনো ম্যাথ তুমি সলভ করতে পারো, ঠিক আছে। মেন হচ্ছে ম্যাথের হচ্ছে প্র্যাকটিস, ম্যাথ আর জিআই এর প্র্যাকটিসটা মেন ব্যাপার।
বাকি কোথায় কী করছে সেটা মানে স্পিডে করতে হবে, খুব স্পিডি হতে হবে। আর গেল জিকের টপিক ওয়াইজ পুরো ভালো হবে, হয়তো এটা নিজে নিজে সব সম্ভব নয়, এটা আমার এখানেরও অনেক বন্ধু এবং বান্ধবী আমাকে খুব ভালোভাবে হেল্প করেছে এইসব গ্রুপ ডিসকাশনের ব্যাপারে, এবং তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর ওই জিকের প্রতি টপিক ওয়াইজ যে পড়াশোনাটা কারোর সাথে বন্ধু বান্ধবীর সাথে যদি ডিসকাশন করে করো তাহলে সব থেকে ভালোভাবে মনে থাকবে, এটা মানে নিজে নিজের সম্ভব নয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ওভারঅল গেম প্ল্যান। থ্যাংক ইউ। আমরা সকলেই পড়াশোনা করি, কেউ কিছুটা নম্বরের জন্য হয়তো আমরা মেন এক্সামে কেটে যাই। প্রথম কথা হচ্ছে গ্রুপ স্টাডি করতে হবে, অনেক বেশি বেশি করে গ্রুপ স্টাডি করতে হবে বন্ধুদের মধ্যে। মানে আমাদের কী হয়, আমাদের মধ্যে কারো কারোর মধ্যে হিংসা কাজ করে, যে আমি একটু বেশি জানি, ওকে বলবো না, আমি হয়তো এই সাবজেক্টটা ভালো পারি, ওকে জানাবো না, আমার কাছে দুটো বেশি নোটস আছে। এই জিনিসগুলো কাজ করলে কিন্তু কোনোদিনও সফল হতে পারবে না। সবসময় ভাবতে হবে যে আমি যেটা জানি ও যেটা জানে না সেটা ওকে জানাবো, আর ও যেটা জানে সেটা ওর কাছ থেকে নেবো। বেশি বেশি করে গ্রুপ স্টাডি করতে হবে, 2-3জন বন্ধু একসাথে বসে যে সবাই এক একটা পড়া দিয়ে দেবো, যে তুই হরপ্পা সভ্যতাটা দেখে আয়, আমি মহেঞ্জোদারোটা দেখে আসছি, এখান থেকে গ্রুপ স্টাডি হবে। ও তোমাকে প্রশ্ন করবে, তুমি ওকে প্রশ্ন করবে। আমরা কিন্তু আমি জেনারেল নলেজের জন্য আমার কোনো প্রাইভেট টিউটর থাকেনি। আমি জেনারেল নলেজটা আমি WBCS স্টাডিজ ম্যানুয়াল নিতিন সিংহানিয়া ওই বইটা থেকে আমি পড়েছি, আর আমি 7-8 ক্লাসের ইতিহাস ভূগোল ওদের আমি টিউশন পড়াতাম আর কি। ওখান থেকে ওদের পড়া থেকে আমার কিন্তু অনেক হেল্প হয়েছে, কারণ ওদের পড়াটার মধ্যে আমাদের কম্পিটিটিভ সিলেবাসটা পুরোটাই রয়েছে। তাই যদি মাধ্যমিক লেভেলের বই পড়া যায় তাহলে সেখান থেকে কিন্তু অনেকটা হেল্প হবে। আমি মাধ্যমিক লেভেলের বই পড়তাম, আর তাছাড়াও আমি বাড়িতে এমনি ডেসক্রিপটিভ পড়তাম। আমি মানে MCQ পড়ার থেকে আমি ডেসক্রিপটিভ পড়াটাকেই বেশি আমি করতাম, প্রায়োরিটি দিতাম। এছাড়াও আমি ম্যাথ প্র্যাকটিস করতাম বাড়িতে 2 ঘন্টা 3 ঘন্টা করে। যখনই সময় পেতাম, কোনো ম্যাথের সমস্যা পেতাম, সেটা নিয়ে বসে যেতাম, আর ম্যাথের যেটা পারতাম না স্যারকে পাঠাতাম, স্যার সঙ্গে সঙ্গে সলিউশন করে বুঝিয়ে দিতাম। আর এমনি রাতের বেলায় যখন আমার টিউশন শেষ হয়ে যেত, তো বা আমার একজন বন্ধু আসতো গ্রুপ ডিসকাশন করার জন্য, দুজনে বসে আমরা ডিসকাশন করতাম ওই জেনারেল নলেজ এসব নিয়ে। তাছাড়াও আমরা রাতে চলে যাওয়ার পরেও আমি জেনারেল নলেজ বই পড়তাম আর কি, 11টা-12টা পর্যন্ত পড়তাম। আর সকালে স্যারের কাছে টিউশন আসতাম, স্যার যে কাজগুলো দিত সেগুলো বাড়িতে করতাম। এরকমভাবে সারাদিনের রুটিনটা তৈরি করতাম আর কি। মানে সারাদিনটা পড়াশোনার মধ্যেই যা হোকভাবে নিজেকে নিযুক্ত করার চেষ্টা করতাম আর কি। এরকমভাবে রুটিনটা তৈরি করেছিলাম যে সবাই ভাবতো যে কম্পিটিটিভ এক্সামে আমাকে বলতো যে 50 যদি পাস গাড়ি পাস হয়ে যাবে। আমি কিন্তু ওইরকম কোনোদিনও ভাবিনি যে আমাকে 50 পেতে হবে বা আমাকে 55 পেতে হবে, আমি এটা নিয়ে কোনোদিনও ভাবিনি। আমি সবসময় ভেবেছিলাম যে এমন একটা নাম্বার পাবো যাতে আমাকে ইন্টারভিউয়ে না যেতে হয়, সেরকম আমি ভেবেছিলাম যে এমন একটা নাম্বার আমাকে স্কোর করতে হবে যাতে ইন্টারভিউ নাম্বারটা কোনো ভ্যালুই না করে, ইন্টারভিউ মার্কস ছাড়াই আমি পাস করবো। সেরকমভাবেই আমি ভেবেছিলাম 90-টা প্রশ্নই অ্যাটেন্ড করবো। আমি 85টা প্রশ্ন অ্যাটেন্ড করেছিলাম, তার মধ্যে আমার 75-এর মতন ঠিক হয়েছিল, আর আমার স্কোরও ভালো হয়েছে, খুব ভালো স্কোর হয়েছে, 70+ স্কোর হয়েছে। তো ইন্টারভিউ ছাড়াই আমার নাম্বার মানে যে কাট অফ নাম্বার 60 কাট অফ হয়েছে, আমার নাম্বার 70 এভাবেই ছিল। আমি সেরকমভাবেই নিজেকে প্রিপারেশন দিয়েছিলাম, আর প্রায় 100-র বেশি আমি বাড়িতে প্র্যাকটিস করেছিলাম। 90 টেক্সট বুক থেকে এবং দ্রোণাস থেকে নানারকম, তারপরে আমি O2 একাডেমি সেখানে প্র্যাকটিস চেক নানারকম প্রচুর প্র্যাকটিস করে আমি কিন্তু করেছিলাম। সেগুলো আমার খুব হেল্প হয়েছে প্র্যাকটিস চেকগুলো থেকে। একই সাথে পেয়েছি আমাদের ভাই আকাশকে। আকাশও এই পরীক্ষাতে সাফল্যমণ্ডিত হয়েছে, আমরা তার কাছ থেকেও কিছু কথা শুনবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আজকে যে সফলতা পেয়েছি তার পুরোটাই ইংরেজিতে যেটা ক্রেডিট সেটা আমি কৃষ্ণ স্যারকে দিতে চাই। আমি যখন ইংরেজিতে এখানে পড়তে আসি তখন আমার ইংরেজিতে তেমন একটা ভালো জ্ঞান ছিল না। স্যারের কাছে আসার পর জানতে পারলাম যে ইংলিশে এত কিছু হয় আর কি। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যেমন ইরো কারেকশনের ক্ষেত্রে আমরা জানি যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সব কিছু জানতে হয়। কিন্তু ঘরে যখন ছিলাম, যখন স্যারের কাছে আসিনি, তখন ইরো কারেকশন ব্যাপারে অতটা আইডিয়া ছিল না যে এটা এভাবে করতে হয়। স্যারের কাছে আসার পর জানতে পারলাম যে এটা সব কিছু আলাদা ইন্ডিভিজুয়ালি করতে হয়, তারপর ইরো কারেকশন সম্বন্ধে জানতে হয়। তাই স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার হয়তো না থাকলে বা স্যারের কাছে না আসলে সত্যি এই এক্সাইজ কনস্টেবলে আমার চাকরি পাওয়া। তাই স্যারকে অসংখ্য ধন্যবাদ। তারা আজকে আমাদেরকে সময় দিয়েছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আজকের এই ছোট্ট অনুষ্ঠান আমাদের, এটা অবশ্যই আনুষ্ঠানিকতা নয়, এটা একদম কমপ্লিটলি আন্তরিকতা। এই অনুষ্ঠানটি শেষ হলো। তাদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তাদের পরবর্তী জীবন সুখের হোক, আরও তারা অনেক উঁচু জায়গায় পৌঁছে যাক, আমরা এটাই চাই। এই বলে আজকের আমার এই অনুষ্ঠান আমি এখানে শেষ করছি।